আমার যখন বিয়ের কেনাকাটা আমি করতে যাই, আমি যেই দোকানে যাই সেই দোকানে গিয়ে আমি ফার্স্টে যখন বলি যে আমি আমার বিয়ের কেনাকাটা করতে এসেছি, তো সেখানের মালিক থেকে স্টাফগুলো অবাক হয়ে যায় যে কোনো দিন আমি দেখিনি যে নিজের বিয়ের কেনাকাটা নিজে করতে এসেছি, পাশে কেউ নেই। মেয়েদের জীবনে বিয়ে নিয়ে হাজারো স্বপ্ন থাকে, তো কি শাড়ি পরবো, কি গয়না পরবো, 1 মাস আগে থেকেই সেই ডিসাইড করতে হয়। তো বিয়ের কেনাকাটা করতে গেলে বাড়ির আত্মীয় স্বজনকে নিয়ে শাড়ি কেনা, গয়না কেনা, সেই একটা আলাদাই আনন্দ। তো আমার জীবনে আমি সেইগুলা কিছুই পাইনি। তো নিজের বিয়ের কেনাকাটা আমাকে নিজে একা যেতে হয়েছিল, দ্বিতীয় জনা কেউ ছিল না। বিয়ের কার্ড ছাপাতে গিয়ে আমার কি কি সমস্যায় পড়তে হয়েছে, তো আমি নিজের বিয়ের কার্ড নিজে ছাপাতে গেছিলাম। তারপরে ক্যাটারারদের বুকিং করা, তারপরে প্যান্ডেল, তো যাবতীয় বিয়ের যা যা কাজ থাকে সব আমি নিজেই করেছিলাম। নিজের বিয়ের যাবতীয় কাজ নিজে করেছিলাম, কেউ আমার পাশে ছিল না। তো কেন ছিল না, কিসের জন্য ছিল না, এটা জানতে হলে এই ফুল ভিডিওটা দেখতে হবে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জয়নিকা, আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ প্রতিটা মেয়ের জীবনের বিয়ে জিনিসটা একটা আলাদাই অনুভূতি, আলাদা স্বপ্ন থাকে। তো আমারও ছিল, কিন্তু আমার বিয়েটা যে দুঃখই পরিণত হবে এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তো আমরা 3 বোন, তো 3 বোনে 2 দিদি বিয়ে হয়ে গেছে, আমার ভাই দাদা বলতে কেউ নেই, বাবা মা আর আমরা 3 বোন। 2 দিদি বিয়ে হওয়ার পরে 2 বছর পর থেকে আমার দেখাশোনা হয়। তো দেখাশোনা হওয়ার পরে তো একজনের সঙ্গে মানে আমাদের স্ত্রী হয়ে যায়। তো বর্তমানে যে আমার হাজবেন্ড তার সঙ্গে রেজিস্ট্রি হয়ে যায়। হওয়ার পর আমার বাবার 2টো কিডনি ড্যামেজ ছিল। তো ওই কারণে বাবা আমাকে নিয়ে খুব খুব টেনশন করতো যে কার হাতে দেব, অনুষ্ঠানটা কিভাবে হবে, মানে নানান টেনশন। বাবাদের মাদের যে মেয়েদের নিয়ে যা টেনশন থাকে, তো আমার মা বাবারও ছিল। তো আমার বাবার তো কিডনি ড্যামেজ ছিল, কোনো কাজ সেভাবে করতে পারতো না। তো খালি টেনশন করতো যে তোর বিয়েটা আমি কি করে দেব। তো রেজিস্ট্রি হয়ে যাওয়ার পর কিছুদিন পর আমাদের অনুষ্ঠান করে বিয়ে কথা ওঠে। আমি তখন আমার শ্বশুরবাড়ির লোককে বলেছিলাম যে আমাদের দেখার মতন কেউ নেই, তো রেজিস্ট্রি হয়ে বিয়ে হয়েই যেন তারা আমাকে ঘরে তোলে। কিন্তু তাদের একটা স্বপ্ন যে তাদের ছেলেদের, তার ছেলের মানে আমার শ্বশুরবাড়ির লোক অনুষ্ঠান করে হবে, অনুষ্ঠান করে মানে মেয়ের বাড়িতে যাওয়া, বরযাত্রী যাওয়া, মানে এই জিনিসগুলো তারা চাইছিল, কোনো দাবি দাবা ছিল না। তো ওই কারণেই ছেলের বাড়ি থেকে বললো যে না, অনুষ্ঠানটা করতে হবে তোমাদের। তো কিছু করার নেই, করতেই হবে। তো তোমাদের যেটা বললাম যে আমার ভাই দাদা বলতে কেউ নেই। এবার 2 দিদির বিয়ে হয়ে গেছে, জায়গুলা চাকরি করে, তার জন্য বাইরে থাকে। তো দিদিরাও সেই বাচ্চা কাচ্চা নিয়ে সেইভাবে আসতে পারে না। তো যখন বিয়ে ঠিক হলো, দিনক্ষণ ঠিক হলো, তখন থেকে কাউকে আমি পাশে পাইনি, কাউকে না। তো আমার যখন বিয়ের কেনাকাটা আমি করতে যাই, আমি যেই দোকানে যাই সেই দোকানে গিয়ে আমি ফার্স্টে যখন বলি যে আমি আমার বিয়ের কেনাকাটা করতে এসেছি, তো সেখানের মালিক থেকে স্টাফগুলো অবাক হয়ে যায় যে কোনো দিন আমি দেখিনি যে নিজের বিয়ের কেনাকাটা নিজে করতে এসেছি, পাশে কেউ নেই। হ্যাঁ, তোমরা হয়তো বলবে যে তোমার মা তো আছে, হ্যাঁ, বাবা নয় অসুস্থ, দিদিরা নয় আসতে পারবে না, আত্মীয় স্বজনের কথা তো বাদ দাও। তো আমার বাবার শরীরটা এতটাই খারাপ ছিল সেই মুহূর্তে যে বাবাকে একা রেখে যে মা আমার সঙ্গে কেনাকাটা করতে যাবে সেই পরিস্থিতিটা ছিল না। তো তাই জন্য আমি যাই যশোরেশ্বরীতে। তোমরা কৃষ্ণনগর যশোরেশ্বরী কথাটা আশা করি শুনেছ। তো ওইখানে গিয়ে আমি যখন ফার্স্ট বলি যে আমার বিয়ের কেনাকাটা আমি করতে এসেছি, বেনারসি দেখান, তখন দূর থেকে যশোরেশ্বরী যে মালিক আমাকে এসে বলছে, মা এই এতদিন হয়েছে আমি কোনো দিন এর মতন কাউকে দেখিনি যে নিজের বিয়ের কেনাকাটা নিজে করতে এসে পাশে কেউ নেই, একা এসছে। তো তখন আস্তে আস্তে আমাকে বেনারসি শাড়ি দেখে, আমার পাশেই বসেছিল তিনি, যে মা তুমি দেখো, কোনো অসুবিধা হলে আমি আছি।
তো তখন আমি তাকে জানিয়েছিলাম যে কেন, বেশি ডিটেলসে তো বলা যায় না। তো তখন শাড়ির সব কিছু, তোমরা কোনোদিন শুনেছো যে এত বড় দোকান, সেইখানে শাড়ির দাম কম করে নেওয়া, পাশে থাকা। তো এমন হয়েছে যে আমার বাজেট যা রয়েছে, আমি শাড়ি টাড়ি, ছেলের পাঞ্জাবি, যাবতীয় যা বিয়ের লাগে সেইগুলো কেনার পরে আমার কাছে টাকা সেই মতন ছিল না। কিন্তু আমার একটা শাড়ি পছন্দ ছিল, তো ওই শাড়িটা আমাকে বলছে যে তুমি নিয়ে যাও, তুমি অন্য দিন টাকা দিয়ে যাবে, না দিলেও কোনো সমস্যা নেই। কিন্তু সেই জিনিসটা আমি নিতে চাইনি। কেন? আজ আমাদের তো অবস্থা খুব ভালো ছিল, আজ ঠাকুর জানি না আমার বাবার এই অবস্থা হয়ে গেল। আমি কোনোভাবেই চাইছিলাম না যে টাকা ছাড়া আমি শাড়িটা নিতে। তো আমি ওই কাকুকে বললাম যে আমি পরে একদিন এসে নিয়ে যাব, আপনি শাড়িটা রেখে দিন। তো বুঝতে পেরেছে ব্যাপারটা, শাড়িটা রেখে দিল। তো আমি যা বাজার করেছিলাম তো সেটা নিয়ে আসতে গিয়ে তখন বাজে রাত 9টা। অঝোরে জোরে বৃষ্টি, মানে এত বৃষ্টি হয়েছে, মানে আমার যতটা বুকে কষ্ট হচ্ছিল নিজের বিয়ের কেনাকাটা করতে গিয়ে, ততটাই জোরে বৃষ্টি। তখন আমার হাজবেন্ড, মানে তখন তো রেজিস্ট্রি হয়ে গেছে, তো ও কৃষ্ণনগরে থাকে, এখানে মানে একটা দোকান রয়েছে ওর। তা ও ফোন করলো যে কোথায় আছো। আমি বললাম যে এই যে বিয়ের কেনাকাটা করতে এসেছি বেনারসি। তো বলছে বৃষ্টি পড়ছে তো। তো ও আবার বাইকে করে ওই যশোরেশ্বরীর ওইখানে এসে আমাকে একটা টোটো করে দিল। টোটো করে দিয়ে আমি টোটোতে উঠে পড়লাম। ও ভিজতে ভিজতে আমার বাড়ি, মানে আমার বাপের বাড়ি অবধি গেছে। ও বাইকে করে যাচ্ছিল আর আমি টোটো করে যাচ্ছিলাম। তো এইটা রয়েছে। আবার বিয়ের কার্ড নিয়ে আমি ছাপাতে গেছিলাম। তো তারপরে ওরা একটা মিস্টেক করে ফেলে যে কৃষ্ণনগরে তো অনেক জায়গা হয়, শুধু কৃষ্ণনগর বলে তো না, ওটা তো তো আমাদের বাড়ি যেই জায়গাটা, ছেলের বাড়িও সেম একই জায়গা দিয়ে দিয়েছিল, দিয়ে ওই কারণেই কার্ডটাকে আমাকে চেঞ্জ করতে হয়েছিল। তো জানি না এটা কপালে হচ্ছিল, তো সের জন্য বারংবার আমাকে কার্ডের দোকানে গেছে। এমন হয়েছে বিয়ে 10 দিন আগে আমি কার্ড হাতে পেয়েছি। এবার এত লোককে নেমন্তন্ন করা, বুঝতেই পারছো। তো নিজে গিয়ে পাড়া প্রতিবেশীকে, আত্মীয় স্বজনকে, কিছু আত্মীয় স্বজনকে ফোনেই বলে দিয়েছিলাম। তো এইভাবে নিমন্ত্রণ করি। তারপরে যে প্যান্ডেলের লোক, হ্যাঁ, তো ওরা এতই ভালো ছিল, হ্যাঁ, তো খুব কমের মধ্যে আমাকে করে দিয়েছে। তারপরে এটা বললেই নয় যে ক্যাটারার ছিল, তারা খাবার মানে করে কন্ট্যাক্ট নেয়। তো আমার দ্বারা তো সম্ভব ছিল না যে ঠাকুর, মানে কি যারা রান্নার ঠাকুর হয় তাদের বলা, বৃত্তান্ত, অনেক কাজ থাকে, কম পড়লে সেটাকে আনা, মানে বিশাল। তো তার জন্য আমি কনটাকে দিয়ে দিয়েছিলাম। তো কনটাকে দেওয়ার পর ওই কাকুটা যে সত্যি আমার কথা শুনে ওনারও কান্না পেয়ে গেছে। বলছে যে মা, আমি যতটা পারবো কমের মধ্যে তোর অনুষ্ঠানটা করবো, তুই ভালো থাক, আমি 2 হাত ধরে আশীর্বাদ করছি। তো বলতে গেলে বুকে কষ্ট হচ্ছে, মানে সেই দিনগুলো যেন মনে পড়ে যাচ্ছে। একটা মেয়ের জীবনে বিয়ে নিয়ে হাজার স্বপ্ন থাকে, সেই স্বপ্নটা যদি এইভাবে হয়, সত্যি একটা মেয়ের কতটা কষ্ট হয় এটা সেই মেয়েটাই জানে যার হয়। তো যেদিন বিয়ে সেদিন আগের দিন সেই পুকুরকে যে নিমন্ত্রণ করতে হয় না, যে কি একটা নিয়ম আছে, তো ওইখানে আমাকে করতে যেতে হয়েছে। গেছি, মা আর আমি, সঙ্গে কেউ নেই। সকালবেলা উঠে সেই বিয়ের দিন খই চিড়ে মুড়ি, যেই দই দিয়ে মাখাতে হয়। আর আমি না, আমার দশকর্মা বাজার আমি করেছিলাম, আমি একা গেছিলাম। তো ওইখান থেকে দশকর্মার বাজার করেছিলাম। এবার আমি ভুলে গেছিলাম খই নিয়ে আসতে, দই আনতে ভুলে গেছিলাম, মানে অনেক কিছুই ভুলে গেছিলাম। তো মা লাস্টে কী করলো, বাড়িতে ছিল চিনি আর মুড়ি দিয়ে আমাকে খাইয়ে দিয়েছিল। তো কি করব, এবার বিয়ের নিয়ম তো সেইভাবে তো একটা মেয়ে জানে না। তো মা ওই খাইয়েছিল, আত্মীয় স্বজন তখনও এসে পৌঁছায়নি। তো সবাই এসছিল কিন্তু অতিথি হিসাবে,
আত্মীয় হিসাবে, মানে কি বলবো, একটা বিয়ের অনুষ্ঠান করতে গেলে একা সম্ভব না, যে আত্মীয় স্বজন সবাই মিলে অনেক নিয়ম থাকে, তোমরা ভালোভাবেই জানো। তারপরে ওই হলুদ ঠেকানোর টাইমে যখন ছেলের বাড়ি থেকে হলুদ ঠেকায় তখন আত্মীয় স্বজন ঢুকে। তো সকালের কাজগুলো করে দিয়েছে, আমার মাই করলো। ভিতরে খুব কষ্ট হচ্ছিল যে আমার পাশে কেউ নেই। আর এইগুলো কেন হচ্ছিল সেটাও তোমাদের জানাই। তোমাদের বললাম না যে আমার বাবা দুটো কিডনি ড্যামেজ। তো আমাদের আত্মীয় স্বজন এটা ভাবতো যে ওদের সামনে গেলে টাকা দিয়ে অর্থ দিয়ে সাহায্য করতে হবে, এই কারণেই কেউ সামনে আসতো না। মানে যতটা লেট হয় ততটা লেট করে বিয়েতে ঢুকেছে এই কারণে। যাই হোক, আমার বাবা সবাইকে দিয়েছে, সবাইকে, মানে ভাইদের মানুষ করা থেকে। আমার দাদু ছিল পুড়ে, তো কাজকর্ম করতো না, আর আমার বাবা ছিল বাড়ির বড়। তো বাড়ির বড় ছেলের একটা বিশাল দায়িত্ব হয়, তোমরা জানো। তো ভাইরা ছিল ছোট, আর তখনকার মানুষ না 10টা বাচ্চাও নেয়, 7টা 10টা এর মতো করে বাচ্চা নেয়। এবার আমার ঠাম্মাও তাই ছিল। তো বাড়ির বড় ছেলে, ভাইরা এত ছোট ছিল, ভাইদের মানুষ করেছে আমার বাবা। তো আমার বাবা ফার্স্টে চালের ব্যবসা করতো। চালের ব্যবসা করতে করতে আমাদের যেই গ্রামের বাড়ি ছিল সেইখানে 20 কাঠা জায়গা কিনে বাড়ি করা, জমি জায়গা কেনা সব আমার বাবা করেছে। তারপরে আমার বাবার বিয়ের আগে মনে করলো যে এইগুলো করেছি, আমার যখন বিয়ে হবে, আমার বাবার যখন বিয়ে হবে তখন যদি বউ ভাইদের না দিতে দেয়, ভাইদের তো আমার নিজের ছেলের মতো মানে করে মানুষ করেছি ছোট ছোট, তো একটা কাজ করে দাদুর নামে লিখে দিই, মানে বাবার নামে লিখে দিই। তো জায়গা সম্পত্তি যাবতীয় জিনিস দাদুর নামে লিখে দিয়েছিল, যাতে ভাইরা ভাগ পায়, যাতে বিয়ে হয়ে যাতে বউ যেন বাধা না দেয়। তারপরে মাকে বিয়ে করে। তো তারপরে আমরা একটু টাউনের দিকে চলে আসি, দিয়ে এবার তারাও সব ভুলে গেছিলো, সব, যে দাদার যে এত কষ্ট, দাদার পাশে এসে একটু গল্প করা। আমার বাবা কোনো সময় চায়নি যে অসুস্থর মধ্যে যে 2 টাকা দিয়ে সাহায্য কেউ করেও নি, আর কোনোদিন চায়ও নি, কিন্তু তারা ভয় পেত। আমার কথা হলো যে পাশে এসে যদি একটা অসুস্থ মানুষের পাশে এসে যদি একটু বসা যায়, তাতেও সেই মানুষটা মন থেকে মানে শান্তি পায় বা মনে জোর আসে। তো যারা অসুস্থ আছো তারা তো অবশ্যই জানো যে তখন মানে মনের জোরটা খুব দরকার। তো তাই জন্যই আত্মীয় স্বজন আমার বিয়েতে আসেনি, এসেছে পরে লেটে। তো এইভাবে আমার বিয়েটা হয়। রাতে বিয়ে হয়ে রাত্রেবেলায় আমাকে শ্বশুরবাড়িতে চলে আসতে নিয়ম ছিল, তো শ্বশুরবাড়িতে চলে আসলাম। তো আমার বিয়ের স্মৃতিগুলো মানে খুব দুঃখের। যখন ওর বাবা যখন সিঁদুর পরায়, আমার মাথায় তখনও টেনশন ছিল যে বিয়েটা ঠিকঠাক করে হচ্ছে নাকি, লোকজন ঠিকঠাক খাচ্ছে নাকি, সব ঠিকঠাক হবে নাকি, বাবা আমার বিয়েটা আমি যখন চলে যাব বাবার কষ্ট হবে না তো, বাবার কষ্ট হলে তো ক্ষতি হয়ে যাবে, 2টো কিডনি ড্যামেজ হয়ে রয়েছে, তার শরীরের অবস্থা বুঝতেই পারছো। মানে নানান টেনশান, নানান কিছু মাথায় চলছিল। তো পুরো ডিটেলসে তো তোমাদের শেয়ার করতে পারলাম না, কারণ খুব লং ভিডিও হয়ে যাবে। তো তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো একটু জানিও। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে পাশে থেকো, যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতন টাটা, বাই বাই, নমস্কার।